প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। বিষয়টি আবার বলছি, জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। বিষয়ের পক্ষে বলবেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর। বিষয়ের বিপক্ষে বলবেন আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কের বিতার্কিকদের সাথে। পক্ষ দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর এর বিতার্কিকরা হলেন জেবিন নুজহাত নিকিতা, মুহাম্মদ মুমতাহিন অর রশিদ খান ও তাদের দলনেতা মোহাম্মদ মুশফিকুর রহমান। বিপক্ষ দল আনন্দমোহন কলেজ ময়মনসিংহ এর বিতার্কিকরা হলেন মোহাম্মদ নাহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ আশহাব ইকতিদার ও তাদের দলনেতা সাজিদ মাহমুদ শীর্ষ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছেন মুসাব্বিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সিগঞ্জ; ফারহানা তাবাসসুম, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়; গোলাম রাব্বানী, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রভাষক মকবুলা রহমান সরকারি কলেজ পঞ্চগড়। সম্মানিত বিচারকবৃন্দ, যে বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। আজকের বিতর্কের বিষয় জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। এর পক্ষে বক্তব্য প্রদান করবেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর এবং বিপক্ষে বক্তব্য প্রদান করবেন আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। আমি প্রথমেই পক্ষ দলের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুর এর প্রথম বক্তা জেবিন নুজহাত নিকিতাকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য প্রদান করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে জীবনের স্পর্শ নাই সে জীবন পুরোই মৃত্যু। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আজকের তরুণরা কিভাবে পৃথিবী জয় করতে হয় তা জানে, কিন্তু কেন পৃথিবী জয় করা প্রয়োজন এ প্রশ্নের উত্তরে তারা নিশ্চুপ থাকে। মার্সেলো গ্লাইজারের আধুনিক বিজ্ঞানবাদ অনুযায়ী আগামী প্রজন্মের মানসিকতা, আধ্যাত্মিকতা তথাপি জীবনের জায়গা দখল করে নিয়েছে যান্ত্রিক কার্যকরণ, এবং এই জন্যই আগামী প্রজন্ম শুধু কিভাবে একটা জিনিস কাজ করে তা জানে, কিন্তু কেন কাজ করতে হবে তা জানে না। অস্তিত্বের গভীরে থাকা প্রশ্নগুলো, আমি কে, কেন বাঁচি, অন্যের প্রতি আমার দায়িত্ব কতটুকু, এই সকল বিষয়গুলো ভাবার সময় পায় না। এবং এমনই একটি যান্ত্রিক প্রজন্মকে সামনে রেখে আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আমি এবং আমার দল যুক্তিযুক্ত কারণে এর সপক্ষে অবস্থান করছি। প্রথমেই মাননীয় সভাপতি কিছু বিষয় সংজ্ঞানের মাধ্যমে স্পষ্ট করি। আমরা মনে করি মানবিকতা, আত্মসম্মান, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, এগুলোকে বস্তু কেন্দ্রিকতা থেকে বেশি মূল্যায়ন করাকে জীবনবোধ বলে। আগামী প্রজন্ম বলতে বর্তমানে জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে রাষ্ট্রের দায়িত্ব নিবে, হাল ধরবে, যেমন জেন জি, জেন আলফা। জীবনবোধের অভাবেই আজকের প্রজন্ম লক্ষ্যহীন, আত্মকেন্দ্রিক আর শূন্যতায় ভুগছে। আমাদের আগের প্রজন্ম যারা মজুতদারি করে, যারা সুযোগ বুঝে 20 টাকার পানি 500 টাকা করে নিয়েছে, মাইলস্টোনের সামনে 200 টাকার সিএনজি ভাড়া 2000 টাকা চায়, কিংবা দেশের শত কোটি টাকা বিদেশে পাচার করে, তারাও জীবনবোধের অভাবে ভোগে। তারাও বস্তুগত স্বার্থ অন্বেষণ করে, ভোগবাদী এবং পুঁজিবাদী মানসিকতা ধারণ করে। এই কতিপয় মানুষটি
একটি জীবনের মূল্যের চেয়ে 10,000 টাকাকে বেশি গুরুত্ব দেয়। এই জীবনবোধের অভাব আগামী প্রজন্মে আরো প্রগাঢ় হবে এবং সেই সাথে কমবে আগামী প্রজন্মের কাছে জীবনের মূল্য। আগামী প্রজন্মের সংকটের পেছনে আমরা মোটা দাগে যে সকল ক্ষেত্রগুলো খুঁজে পাই: 1. জীবন মূল্যবোধের অবক্ষয় ঘটে। 2. সামাজিক ও পারিবারিক অবকাঠামো ধ্বংস হয়। 3. ব্যক্তির জীবনের মূল্য ক্ষুদ্রতর করে ব্যক্তির আর্থিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। 4. ভোগবাদী সমাজ তৈরি হয় যেখানে সবাই আত্মকেন্দ্রিক। 5. সভ্যতার বিকাশ বাধাগ্রস্ত করে এবং 6. মানবীয় গুণাবলীর ইতি ঘটায়। এখন আসুন মাননীয় সভাপতি, এই কারণগুলোর পেছনে যে জীবনবোধের সংকটের মূল কারণ সেটি আজকে আমরা 4টি দাগে প্রমাণ করে দিয়ে যাব। 1. জীবনবোধের অভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটছে, অর্থাৎ আজকের তরুণরা লক্ষ্যহীন, তারা দ্রুতই সফলতা চায়, তাদের মধ্যে সততা, দায়িত্বহীন, সহানুভূতি কমে যাচ্ছে। 2. ভোগবাদী সংস্কৃতি বা আত্মকেন্দ্রিকতা ক্রমাগত বাড়ছে। MJF রিপোর্ট 2024 অনুসারে দেশের 45% তরুণী আত্মপরিচয় নিয়ে বিভ্রান্ত। 3. প্রযুক্তি আসক্তি সর্বোচ্চ আকার ধারণ করেছে এবং 4. পরিবার বিচ্ছিন্নতা এবং সামাজিক দায়বদ্ধতার অবমূল্যায়ন হচ্ছে, অর্থাৎ আজকের তরুণদের মধ্যে আত্মহত্যা, হতাশা, মাদকাসক্তির পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। মাননীয় সভাপতি, আসুন আপনাকে আজ সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা বলি। দিনটা ছিল 14 জুলাই 2025। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জু বারাইক জহুল হক কলেজ ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। একজন মানুষকে ভালোবেসে সঞ্জুর জীবনের অর্থ হারিয়ে যায়। সঞ্জু তার স্বপ্ন তার মাকে একটি পানের দোকান করে দিবে, তার ভাইকে নেত্রকোনা সদরে একটি দোকান করে দিবে, তা সে ভুলে যায়। দিন শেষে শুধুমাত্র একজন নারীকে ভালোবাসায় তাকে তার লক্ষ্য হতে বিচ্যুত করে। জীবনবোধের এই অভাব সঞ্জুকে এই দৃশ্যেরা নির্বিজ্ঞানী হতে দেয়নি। সফল হওয়ার জন্য যত কিছু দরকার সৃষ্টিকর্তা নিজ হাতে সঞ্জুর ভাগ্যাকাশে লিখে দিয়েছিলেন, কিন্তু সেই ভাগ্যাকাশ সেই কালো মেঘ হয়ে সঞ্জুর জীবন কেড়ে নেয়। সঞ্জুর মনোজগতে তৈরি হয় একটি ফাঁকা জায়গা যার নাম জীবনবোধের অভাব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে 15 থেকে 24 বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় কারণ আত্মহত্যা। এর প্রতি লাখে মৃত্যুর হার 7.8 থেকে 39.6 জন পর্যন্ত। 2024 সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 646 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রথম আলো সমীক্ষায় দেখা গিয়েছে দেশে দৈনিক 56 জন আত্মহত্যা করে, যার মধ্যে 87% তরুণ। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে 1000-এরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মাননীয় সভাপতি, আজকে আমার প্রশ্ন, এই মানুষগুলো কেন নিজের জীবনকে সমাজের জন্য উৎসর্গ করলো না? কেন তাদের কাছে নিজের জীবনের মূল্য ছিল না? এর মূল কারণই কিন্তু তাদের মধ্যে জীবনবোধের অভাব। ভিক্টর ফ্রাঙ্কলের লেগোথেরাপি থিওরি অনুযায়ী মানুষের জীবনের অর্থ খোঁজার প্রবণতা তার জীবনের মূল চালিকা শক্তি। যে মুহূর্তে একজন ব্যক্তি অর্থ খোঁজা বাদ দিয়ে বস্তুগত কোনো সফলতা অর্জনকে লক্ষ্য বানিয়ে নেয়, তখনই সে জীবনের তাৎপর্য খুঁজে পাওয়ার বদলে বেড়ে যায় মানসিক শূন্যতা, উদ্বেগ, এবং যার নাম ফ্রাঙ্কল দিয়েছেন এক্সিস্টেন্সিয়াল ভ্যাকুম। এরই ফলাফল হচ্ছে আত্মহত্যা। মাননীয় সভাপতি, ভূমি প্রতিবন্ধী সাইফুজ্জামান চৌধুরী ইংল্যান্ডে অবৈধ টাকায় 350টি বাড়ি বানান। কতটা জীবনবোধহীন হওয়া গেলে তিনি 350টা বাড়ি বানান এবং সেখানে থাকতে চান? মাননীয় সভাপতি, তিনি কি জানেন না কাফনের কাপড়ের তো পকেট থাকে না, এত টাকা দিয়ে মন্ত্রী করবে কি? মাননীয় সভাপতি, একবার সেই ব্যক্তির কথা ভাবুন যার কাছে একটি গদির মূল্য 2000 মানুষের জীবনের চাইতেও বেশি। তার জীবনবোধ নিয়ে প্রশ্ন কিন্তু আজও থেকে যায়। জীবনবোধের অভাব মানুষের জীবনকে তুচ্ছ করা শেখায়, হোক সে জীবন নিজের কিংবা অন্যের। মানব জীবনের দায়িত্বগুলো কেন্দ্রগুলো যখন বস্তুকেন্দ্রিক সাফল্যের কাছে বিক্রি হয়ে যায়, তখন জীবনবোধের সংকট একজন মানুষকে মানবীয় গুণাবলীহীন বানিয়ে দেয়। বাংলাদেশের অতীত যেমন কলুষিত, শাসকের জীবনবোধের অভাবে ভবিষ্যৎ কিন্তু হুমকির মুখে প্রজন্মের জীবনবোধের অভাবে। শেষ করছে চিত্তরঞ্জন সরকারের কবিতার কিছু লাইন দিয়ে: জীবনবোধের অভাব হলে মরতে হবে খাদে পড়ে, মিথ্যা নয় সত্যি বটে, জীবন পথে এটাই ঘটে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল আনন্দমোহন কলেজ ময়মনসিংহের প্রথম বক্তা মোহাম্মদ নাহিদুল ইসলাম ভূঁইয়াকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের উত্থাপিত বিষয়টি হলো জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজ আমি এবং আমার দল যুক্তিযুক্ত কারণেই এর বিপক্ষে অবস্থান করছি। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে কবি মির্জা গালিবের কবিতার একটি চরণ মনে পড়ে যায়: ধুলো ছিল চেহারায় আর আমি আয়না মুছে গেলাম। মাননীয় সভাপতি, বর্তমানে আমরা এমন এক বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি 100 মিলিয়ন শিশু গৃহহীন, 700 মিলিয়নের অধিক শিশু তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম না, প্রায় 33 কোটি শিশু চরম দারিদ্র্য সীমার নিচে ভুগছে ও 45 কোটি শিশু যুদ্ধের কারণে শারীরিক এবং মানসিকভাবে নানা সংকটে ভুগছে এবং 30 কোটি কিশোর প্রযুক্তির বিকৃত ব্যবহারের কারণে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে চরম সংকটের মুখে পড়ছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে যখন আজকে প্রতিপক্ষ
দল জীবনবোধের মতো একটি বায়বীয় অস্পষ্ট কারণকে আগামী প্রজন্মের মূল সংকট হিসেবে দেখছে, তখন আমি এবং আমার দল বলছি জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকের বিতর্কের বিষয় সংজ্ঞায়ন করলেও কিছু কিছু বিষয়ে তিনি ছিলেন স্পষ্ট এবং তিনি সংজ্ঞায় পূর্ণাঙ্গ করতে পারেননি। এখানে তিনি বলে যাননি জীবনবোধের আপেক্ষিকতার বিষয়টি। মাননীয় সভাপতি আমাদের সকলের মনে আছে করোনাকালে চাকরি হারানো শিক্ষিত সেই বাবার কথা। তার কাছে হয়তো জীবনবোধের সংজ্ঞা মনে হয় প্রতিপক্ষ দলের সংজ্ঞার মতোই ছিল, কিন্তু করোনাকালে চাকরি হারিয়ে সে যখন তার সন্তানকে দুধের অভাবে তিলে তিলে মরতে দেখে, তখন তার জীবনবোধ বা জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সন্তানের জন্য দুধের যোগান দেওয়া, এবং সেই জন্য সে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে দুধ চুরি করে। সুতরাং লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ জীবনবোধ নির্ভর করে ব্যক্তির স্থান, কাল, বয়স তথাপি বাস্তবতার উপর। মাননীয় সভাপতি আগামী প্রজন্ম বলতে বোঝায় সেই শিশু, কিশোর এবং ভবিষ্যতে জন্ম নিতে যাওয়া নবজাতকরা, যারা বর্তমানে সমাজের নেতৃত্বে নেই কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ ও প্রযুক্তির গঠন এবং দায়িত্ব বন্টনে প্রধান ভূমিকা পালন করবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ আজকে যখন ফিলিস্তিন, সুদান কিংবা কঙ্গোর শিশু কাঁদে, তখন কেঁদে ওঠে আমাদের মন। তাই আমরা আগামী প্রজন্ম বলতে গোটা বিশ্বের আগামী প্রজন্ম বলছি। মাননীয় সভাপতি এই বৈশ্বিক বাস্তবতাকে আমরা তিনটি ক্ষেত্রে বিভক্ত করছি। ক্ষেত্রগুলো হলো: 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকৃত ব্যবহার; 2, ক্ষুধা ও জলবায়ুর পরিবর্তন; 3, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুদ্ধ। আজ আমি অর্থাৎ দলের প্রথম বক্তা প্রথম ক্ষেত্রটি, এবং আমার দলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় ক্ষেত্রটি, এবং আমার দলের তৃতীয় বক্তা তৃতীয় ক্ষেত্রটি আজকে উপযুক্ত তথ্য এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি বর্তমান জীবনকে বেগ দেওয়ার জন্য গ্লোবালাইজেশনের মাধ্যমে প্রযুক্তি যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল, তখন আমাদের পৃথিবীর মানুষ কি স্বপ্ন দেখতো? তারা এমন এক বিশ্বের স্বপ্ন দেখতো তখন তাদের জীবন হবে আরো সহজ, সুন্দর এবং আরামদায়ক। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখছি বৈশ্বিক কর্পোরেট বাণিজ্যের ব্যবস্থার শিকার হয়ে শুরু হয় নতুন এক বাণিজ্য ব্যবসা, যেটার নাম হচ্ছে অ্যাটেনশন ইকোনমি। যে বাণিজ্য মূলত কেন্দ্রীভূত হয় আগামী প্রজন্মের মনোযোগকে কেন্দ্র করে, এবং যে প্রযুক্তি আগামী প্রজন্মের সুষ্ঠু সামাজিকীকরণকে ব্যাহত করে তৈরি করে ভয়ঙ্কর আসক্তি, এবং আমাদের আগামী প্রজন্মকে নিয়ে যায় এক চরম এবং মানসিক সংকটের দিকে। আর এই বাস্তবতায় দাঁড়িয়ে তাই আমরা বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি বিটিআরসি অনুসারে দেশের কিশোররা দৈনিক 7 থেকে 9 ঘন্টা মোবাইল স্ক্রিনে সময় কাটায়, যার কারণে তাদের হচ্ছে সময়ের অপচয়, মেধার ক্ষয়, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার পতন। মাননীয় সভাপতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে দেশে আজকে বিশ্বে কিশোরদের মাঝে 60 থেকে 70% কিশোর নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত, যার কারণে সৃষ্টি হচ্ছে বিষণ্ণতা, আত্মগ্লানি এবং লজ্জা। তাই আমরা বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি তথ্য প্রযুক্তি যাকে উপহার দিতে চেয়েছিল জ্ঞান ও সম্ভাবনার এক বিস্ময়কর জগৎ, কিন্তু তা বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? তা পরিণত হয়েছে এক বৈশ্বিক সংকটে। তাই মাননীয় সভাপতি আমরা বলছি আজকের ভবিষ্যৎ প্রজন্ম বন্দী এক ভার্চুয়াল শিকলে, যেখানে চিন্তা নয়, চলে অনবরত স্ক্রল, যেখানে আত্মবিশ্বাস গড়ে ওঠে ফিল্টার এবং লাইকের সংখ্যার উপর। লক্ষ্য করুন মাননীয় সভাপতি আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দল প্রযুক্তির অপব্যবহার কথাটি বলে গেছেন। এই প্রযুক্তির অপব্যবহার কখনো একটি জীবনবোধের অভাব নয়, এটি মূলত একটি বৈশ্বিক বাস্তবতা, যার কারণে আমাদের আগামী প্রজন্ম এই সংকটে ভুগবে। আর তাই আমরা বলছি জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো এই বিষয়ে পক্ষে বক্তব্য প্রদান করার জন্য মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মিরপুরের দ্বিতীয় বক্তা মোহাম্মদ মুনতাহিন আর রশিদ খানকে। The greatest poverty of the future is not money, it is meaning of life. ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। জীবনের বাস্তুতান্ত্রিক সফলতাকে প্রাধান্য দিলে জীবনের বেঁচে থাকার ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বেঁচে থাকার মহৎ উদ্দেশ্যগুলো হারিয়ে যায়। রালফ ওয়াল্ডো এমারসন বলেছেন, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি হুইচ কেপ্ট আ ম্যান অ্যালাইভ। জীবনবোধ আমাদেরকে ডেস্টিনেশনের বদলে জার্নিতে মূল্যায়ন করার শিক্ষা দেয়, যার অভাব আগামী প্রজন্মের মানবীয় গুণাবলী, মূল্যবোধ এবং আত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
ভোগবাদী সমাজ প্রতিষ্ঠা করে আত্মকেন্দ্রিকতার প্রসার ঘটায় কিংবা সামাজিক ও পারিবারিক অবকাঠামো ধ্বংস করে, ব্যক্তি নিজের কাছে নিজের মূল্য ক্ষুদ্রতর করে। জীবনবোধের এই অভাব প্রজন্ম থেকে প্রজন্ম বেড়েই চলেছে ক্রমবর্ধমান সভ্যতার বিকাশে। আগামী প্রজন্মের সাথে মূলত আমাদের আপনাদের পার্থক্যটা কোথায়? গত 20 বছরে পৃথিবী ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রযুক্তিগত উৎকর্ষতা বদলে দিয়েছে আমাদের জীবনযাত্রার ধরন, আনন্দ গ্রহণের মাধ্যম কিংবা চিন্তাধারাকে। মাঠের খেলাধুলার পাঠ তো আগেই চুকেছে। মুঠোফোনের পর্দায় এখন ছোট ছোট রিলস হয়ে উঠেছে বিনোদনের মাধ্যম। কমেছে মনোযোগ ধরে রাখার ব্যাপ্তি, সকলের মানসিকতা হয়ে উঠেছে অসহনশীল। প্রযুক্তির বদৌলতে নতুন প্রজন্মকে মুখোমুখি হতে হচ্ছে না কায়িক শ্রমের। ভবিষ্যতে এটি আরো কমে যাবে, সেই জায়গায় জায়গা করে নিবে মুঠোফোন। ভবিষ্যতে দূরত্ব বাড়বে প্রতিনিয়ত। সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিদেশি আদলে আজ বঙ্গদেশের শিশুও তার পিতামাতার বিরুদ্ধে করছে আদালতে মামলা। হঠাৎ করেই কখন যেন আগামী প্রজন্মের কাছে দিন দিন চিরায়ত স্নেহ, মায়া, ভালোবাসা ক্রিঞ্জ উপাধি পেয়ে গেছে, যেই জায়গায় জায়গা করে নিচ্ছে হুকআপ, সিচুয়েশনশিপের মতো বিষয়গুলি। আবার জীবনকে উপভোগের নামে জড়িয়ে যাওয়া বিভিন্ন কর্মকাণ্ডের শেষ পরিণতি হয়ে দাঁড়াচ্ছে হতাশা, আত্মহত্যা কিংবা জীবন মৃত হয়ে বেঁচে থাকা। পরিবার, সমাজ কিংবা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো তাকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিলেও দিন শেষে বিশ্বগ্রামের সাথে সংযুক্তি বেশি হওয়ায় তারা আসলে জীবনবোধ নিয়ে প্রশ্নবিদ্ধ। তাদের চোখে জীবনবোধ শুধুই প্রাচীন ভাবধারা। রাষ্ট্র, সমাজ, পরিবারকে নিয়ে ভাবা, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা, মানুষের জন্য বেঁচে থাকা, ত্যাগে সুখ খুঁজে নেওয়ার মতো বিষয়গুলো, চিন্তাধারাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ব্র্যাক ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামের সমীক্ষা অনুযায়ী সামাজিক দায়বদ্ধতার বিষয়টি 60% তরুণরাই এড়িয়ে যাচ্ছে। এই জাগতিক বাস্তবতার মধ্যে থেকেও মানব জন্মের মূল্যায়ন করায় জীবনবোধ। আমাদের বসুন্ধরাতে আসার কারণ অনুসন্ধানের নামই জীবনবোধ। মূল্যবোধের সহিত প্রতিটা কদম হেঁটে চলার নামই জীবনবোধ। সর্বোপরি দিন শেষে সামনে দাঁড়িয়ে থাকার ভালো মানুষ দেখতে পারার নামই জীবনবোধ। জীবনবোধ প্রতিটি মানুষের জন্য আলাদা হতে পারে, কিন্তু মূলত মানব জন্মের সার্থকতা রক্ষা করার আত্মিক প্রয়াসই জীবনবোধ। আগামী প্রজন্মে বিপুল তরঙ্গে উদ্বেলিত হলেও নির্ধারণ করতে পারে না কোনটা উপযোগী জীবন দর্শন। মানব সভ্যতার প্রাচীনতম উপাখ্যান গিলগামেশ মহাকাব্যে জ্ঞানী বৃদ্ধ বলেন, চিরকালের জন্য কি আমরা ঘর বানাই গিলগামেশ? জীবন তো ক্ষণকালের, তাই জীবন এত আনন্দময়। জীবনের সঙ্গে মৃত্যু সৃষ্টি হয়েছিল, মনে রেখো গিলগামেশ। গিলগামেশের মনে প্রশ্ন জেগে উঠল, মৃত্যুই যদি শেষ পন্থা হয়, তাহলে কেন এইসব দিগ্বিজয় যুদ্ধ, কেন এত রক্ত ঘাম? এর জবাবে বৃদ্ধ জবাব দেয়, এই তো জীবন দর্শন। এই ক্ষণকালীন জীবনের মধ্যে মানব জন্ম সার্থক করার কাজ করে তারাই অমর হয়। নিজের জীবনবোধ দ্বারা উদ্ভাসিত জীবন, তীক্ষ্ণ পর্যবেক্ষণ কিংবা আত্মিক সততা, এটাই জীবনের অবিচ্ছেদ্য শর্ত। জগতে বাস করেও জীবনের সঙ্গে কোনো নিগুড় আত্মিক সম্পর্ক স্থাপিত হয় না। জীবন কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরে আগামী প্রজন্মের জবাব থাকবে অন্তহীন শূন্যতায়, কৃষ্ণ গহ্বরের মতো সর্বগ্রাসী স্বার্থপরতায়, জীবনবোধের অভাব যার মূল কারণ। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল তারা এসে বারবার বলে যাওয়ার চেষ্টা করেন বৈশ্বিক বাস্তবতার কথা। যদি বৈশ্বিক বাস্তবতায় প্রধান সমস্যা হয়, তাহলে কেন উন্নত দেশ যেমন সুইডেন, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে আত্মহত্যা বা এই কাজগুলা হচ্ছে? তাদের কি জীবনবোধের অভাব ছিল? তাদের অবকাঠামোর অভাব ছিল? না, এখানে বৈশ্বিক বাণিজ্যের অভাব না, এখানে মেইন সমস্যা হচ্ছে জীবনবোধ। তারা বারবার বলার চেষ্টা করেন বৈশ্বিক বাণিজ্যের কথা। বৈশ্বিক বাণিজ্য যারা আমাদের উপর চাপিয়ে দেয়, দুর্নীতি, অন্যায়ের মাধ্যমে তৈরি করে দিয়েছে, তাদের জীবনবোধের অভাবই আজকে আমাদের এই উপরে এই বৈশ্বিক বাণিজ্যের প্রভাবটা চাপিয়ে দেয়। এখন তারা বারবার বলে যাওয়ার চেষ্টা করে অর্থ সামাজিক সংকটের কথা। মাননীয় স্পিকার, দেখেন, গ্রামীণ কৃষকের ছেলে সারাদিন পিতাকে সহযোগিতা করে, রাত্রেবেলা পড়াশোনা করে জিপিএ 5 অর্জন করে, এখানে কি তার অর্থ সামাজিক সংকটের কথা উল্লেখ আছে? আবার দেখুন উল্লাস পালের কথা, যে কিনা প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও প্রতিবন্ধী কোটা না দিয়ে 2 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এর মাধ্যমে আমরা কি বুঝি? এখানে তার জীবনবোধটা প্রধান ভূমিকা পালন করে। তাই আমরা মনে করি জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে, যার প্রেক্ষিতে আমরা দেখিয়ে যাই জীবনবোধের অভাবের ফলে মানবীয় গুণাবলী, মূল্যবোধ, আত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো আজকের নির্ধারিত বিষয়ের বিপক্ষে বক্তব্য প্রদান করার জন্য আনন্দমোহন কলেজ ময়মনসিংহের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আশরাফ ইকতিদারকে। ধন্যবাদ মাননীয় সভাপতি সুযোগ প্রদান করার জন্য। আজকে থেকে কয়েক বছর আগেও
প্রযুক্তিকে আমরা আজকে আমাদের তরুণ সমাজের একটি সংকট হিসেবে গণ্য করতাম না, কিন্তু মাননীয় সভাপতি আজকে প্রযুক্তির সহজলভ্যতা এতটাই হয়েছে যে কেবলমাত্র একটি আঙুলের ছোঁয়ায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম চিত্রগুলো আজকে আমাদের তরুণ সমাজের চোখের সামনে যেন ভেসে উঠছে। মাননীয় সভাপতি, আজ বৈশ্বিক বাস্তবতায় কোনো রাষ্ট্র চাইলেও এককভাবে এই সকল সমস্যাকে, প্রযুক্তির অপব্যবহারকে রুখে দিতে পারছে না, কারণ এটি হলো এটি বৈশ্বিক বাস্তবতারই প্রতিফলন। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আজ প্রযুক্তির আসক্তির কথাটি বলে গেলেন। আজকে আমরা তো বলছি মাননীয় সভাপতির প্রযুক্তির আসক্তি কেন হচ্ছে এই বিষয়টি একবার ভেবে দেখুন। আজকে মাননীয় সভাপতি প্রযুক্তির আসক্তি হচ্ছে কেবলমাত্র প্রযুক্তি যখন আমাদের জন্য প্রযুক্তি যখন আজকে আমার জন্য অতি সহজলভ্য হয়ে গিয়েছে। মাননীয় সভাপতি আজকে তারা সোশ্যাল মিডিয়ার কথাটি উল্লেখ করলেন। বৈশ্বিক বাস্তবতাতে সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে। মাননীয় সভাপতি আজকে একটি বিষয় লক্ষ্য করুন, আজকে একজন পিতামাতা যখন বৈশ্বিক বাস্তবতার শিকার হয়ে অর্থ উপার্জন করতে বাধ্য হচ্ছে, তখন দেখা যাচ্ছে একক পরিবারগুলোতে পিতা মাতা দুজনই কিন্তু চাকরি করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছে না। আর এই বৈশ্বিক বাস্তবতার কারণই হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে তাদের বিনোদনের উৎস হিসেবে। আর এই কারণে আমরা বলতে চাচ্ছি মাননীয় সভাপতি, আজ সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার নয়, বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতা এটি করতে তাদেরকে বাধ্য করেছে। মাননীয় সভাপতি, ফটোগ্রাফার কেভিন কার্টারের তোলা একটি ছবি, দি ভালচার অ্যান্ড দি লিটল গার্ল, গোটা পৃথিবীর বিবেককে যেন নাড়িয়ে দিয়েছিল। সুদানে তোলা এই ছবিটিতে লক্ষ্য করা যায় একটি শিশু মাটিতে কুঁকড়ে পড়ে আছে, তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি শকুন। শকুনটি যেন শিশুটির মৃত্যুর প্রহর গুনছে। এই ছবিটি কেবলমাত্র একটি ক্ষুধার্ত শিশুরই চিত্র ছিল না, বরং এটি ছিল এক বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন, যে বাস্তবতায় মানসিকভাবে ভেঙে পড়া একজন তরুণকেও বলে তুমি ভালো আছো, তুমি অনেকের চেয়ে ভালো আছো। কারণ আজকে দেখো, তোমার একই পৃথিবীতে বসবাস করা 33,30,00,000 শিশু চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। WHO বলছে প্রতি বছর 4.8 মিলিয়ন শিশু কেবলমাত্র সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। ইউনিসেফ বলছে 450 থেকে 550 মিলিয়ন শিশু নিরাপদ পানিটি পর্যন্ত পাচ্ছে না। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, যে পানির অপর নাম ছিল জীবন, বৈশ্বিক বাস্তবতায় এই পানির সংকটই যখন আজকে আমাদের তরুণ প্রজন্মকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যখন জীবনবোধ কি এই বিষয়টি গড়ে ওঠার আগেই একজন শিশুকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, তখন এই বিষয়, এই দৃশ্য কি আমার প্রতিপক্ষ দলের সদস্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে আজ জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক সংকটে, বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, UNHCR এর 2024 সালে একটি প্রতিবেদন বলছে বর্তমান বিশ্বে 10,80,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে কেবলমাত্র জলবায়ু বিপর্যয়ের কারণে, যার মধ্যে 40% হলো আমাদের আগামী প্রজন্মের কর্ণধার, অর্থাৎ আজকে 0 থেকে 30 বছর বয়সী সকল তরুণ, শিশু কিংবা যুবক। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের সদস্যগণের কাছে আমার প্রশ্ন, এটি কি জীবনবোধের অভাব নাকি জীবন বাঁচিয়ে রাখারই এক বাস্তব প্রতিফলন? মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশের 46% শিশু মাল্টি ডাইমেনশনাল দারিদ্রতায় ভুগছে, অর্থাৎ স্বাস্থ্য, চিকিৎসা, জীবনধারার অবস্থা সহ সম্মিলিতভাবে এক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। আজ এই দারিদ্রতার শিকার আগামী প্রজন্মের একজন কিশোর যখন স্কুল ফাঁকি দিয়ে রিক্সা চালাতে বাধ্য হয়, আজকে যখন আমার একজন কিশোরী বোন শুধু 2 মুঠো ভাতের জন্য বিয়ে করতে রাজি হয়ে যায়, তখন তাদের বিচার কি আদৌ জীবনবোধ দিয়ে করা সম্ভব? প্রশ্ন থেকে যায় প্রতিপক্ষ দলের সদস্যগণের কাছে। আর ঠিক এই কারণে আজকে আমরা দৃঢ়ভাবে একটি বিষয় বোঝাতে চাচ্ছি, জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের সংকটের মূল কারণ। বৈশ্বিক বাস্তবতায় এক সমৃদ্ধ ভবিষ্যতের কামনায় 1900 শতকে শুরু হয়েছিল শিল্প বিপ্লব, যা চলমান থাকতে থাকতে আজ বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিণত হয়েছে, এবং যার ফলে আজ প্রতিনিয়ত বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান বলছেন, 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% ভূমি সম্পূর্ণরূপে পানির নিচে নিমজ্জিত হয়ে পড়বে, যার ফলে বাংলাদেশে বাস্তুচ্যুত হয়ে পড়বে 20 মিলিয়নেরও বেশি মানুষ। তাই মাননীয় সভাপতি, আজ আমরা বলতে চাচ্ছি জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের সংকটের মূল কারণ। মাননীয় সভাপতি, আজ বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাইবেরিয়ার মতো অঞ্চলগুলোতে বরফ গলে যাচ্ছে এবং জেগে উঠছে সেই জম্বি ভাইরাসগুলো, যা আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। 2022 সালে ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ঘোষণা দেয় তারা 50,000 বছর পুরনো ভাইরাসকে পুনরুজ্জীবিত করে ফেলেছে।
আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমাদের আগামী প্রজন্মের কর্ণধাররা কিভাবে মানসিকভাবে একটি সম্পূর্ণভাবে সংকটে চলে গিয়েছিল। তাই আজকে এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি, জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন আজকের নির্ধারিত বিষয়ের পক্ষে বক্তব্য প্রদান করার জন্য মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিরপুরের তৃতীয় বক্তা মোহাম্মদ মুশফিকুর রহমানকে আমন্ত্রণ জানাবো। আজকে যেই মুহূর্তে বিপক্ষ দল আমাকে বৈশ্বিক বাস্তবতার চিত্র দেখিয়ে যায়, আমি সেই মুহূর্তে তাদেরকে প্রশ্ন করতে চাই, বুয়েট হচ্ছে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা। সেই বুয়েটে পড়ুয়া শিক্ষার্থী মূলত আজকের বৈশ্বিক বাস্তবতাকে ছাপিয়ে সকল বাধা অতিক্রম করে তারা নিজেদেরকে নিয়ে যায় অনন্য এক চূড়ায়। সেই বুয়েটে পড়া শিক্ষার্থী যখন তাদেরই সহপাঠী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে, আমি তখন তাদেরকে প্রশ্ন করতে চাই, তখন তাদের এই বৈশ্বিক বাস্তবতা কিভাবে এমন জায়গায় কাজ করে। কারণ তখন শুধুমাত্র জীবনবোধের অভাবই তাদেরকে এই কাজটি করতে পেরেছিল, শুধুমাত্র এই জীবনবোধের অভাবে। না হয় আমার মনে হয় না কোনো স্বাভাবিক মানুষ তার নিজের সহপাঠীর মতো ভাইকে নিজ হাতে হত্যা করতে পারে। আজকে যখন তারা বলে যায় নতুন প্রজন্ম পর্নোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজে লেগে যাচ্ছে, তখন তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাকে বুঝতে হবে এখানেও জীবনবোধের অভাব রয়েছে। জীবনবোধের অভাব এখানে পরোক্ষভাবে কাজ করে। কিভাবে পরোক্ষভাবে কাজ করে? একজন পিতামাতা যখন তার সন্তানের জন্য প্রতিনিয়ত বাইরে কাজ করছে, তখন সেটিকে আমরা বলতে পারি তার আর্থিক চাহিদা পূরণ। কিন্তু যেই মুহূর্তে আপনি সন্ধ্যা 5টায় কাজ শেষ হওয়ার পরেও আপনি ওভারটাইম করেন এবং আপনার শিশুকে সেই ন্যূনতম সময়টি দেওয়ার আপনি চিন্তা করেন না, যেখানে আপনি তাকে বোঝাবেন কোনটি খারাপ কোনটি ভুল, এটিকে বলা হচ্ছে আর্থিক বিলাসিতা। যেই মুহূর্তে আপনার বাবা মা আর্থিক বিলাসিতায় পদার্পণ করে, আর্থিক চাহিদা পূরণ করার পরে আর্থিক বিলাসিতায় যাওয়ার মাধ্যমে তার সন্তানকে কেন পর্নোগ্রাফি তার জন্য খারাপ, কেন ব্লু ফিল্ম তার জন্য খারাপ, কেন নোবেল বুকস তার জন্য এই বয়সে উচিত না, তার শিক্ষা দেওয়ার সময়টুকু পায় না। এই জীবনবোধ যদি আজকের বাবা মার মধ্যে থাকতো, আমার বিশ্বাস আজকে নতুন প্রজন্মকে আমরা আরো ভালো একটি ভবিষ্যৎ উপহার দিতে পারতাম। বিজ্ঞ সভাপতি এবং বিজ্ঞ বিচারক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে বিষয় নির্ধারিত হয়েছে জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকট পরিণত হয়েছে। লক্ষ্য করুন, আজকে যদি প্রতিপক্ষের কাছে প্রশ্ন করি, শেষ কবে তারা তাদের প্রজন্মের কাউকে দেখেছে কোথাও ঘুরতে গিয়ে সেই প্রকৃতিকে অনুভব করতে, সেই প্রকৃতির যে লীলা খেলা তা নিজের মন দিয়ে দেখতে? তাদের কাছে আজকে মূল উপজীব্য হয়ে উঠেছে কে কতগুলো ছবি তুললো, কে কতগুলো ভিডিও করলো, কার আসলে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রহণযোগ্যতা বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন গ্রহণযোগ্যতায় হয়ে ওঠে তাদের জীবনের মূল উপপাদ্য, তখন তারা বুঝতে পারে না জীবনবোধের অর্থ, জীবনের অর্থ। তখন তারা বুঝতে পারে না জীবন উপভোগের অর্থ। আজকে তাদেরকে বলতে চাই, আপনার জিম কাউটি লর্ড তার হাইপার রিয়েলিটি থিওরিতে আমাদেরকে বলে গিয়েছিলেন আগামী প্রজন্মের জীবন হবে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক এবং জীবন কাটানোর ভান থেকে তারা ঠিকই করবে, কিন্তু জীবনের যে সঠিক উত্তর এটি তারা কখনোই খুঁজে পাবে না। আজকে আগামী প্রজন্মের এই হাইপার রিয়ালিজমের ফলাফল হিসেবে আপনার লিওন ফেস্টিঙ্গার বলে গিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম কম্প্যারিজন থিওরিতে যে আগামী প্রজন্মের সুখ দুঃখ সকল কিছুই নির্ভর করবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর। আজকে যখন প্রতিটি শিশু, আজকে যখন প্রতিটি প্রজন্মের মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তারা যখন শুধু নিজেকে নিয়ে ভাবে, তখন আসলে আমার সত্যি নিজের দেশের জন্য চিন্তা হয়, নিজের আগামী প্রজন্মের জন্য চিন্তা হয়। আজকে যদি আরো একটু লক্ষ্য করি, মীর মুগ্ধ যিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন কিভাবে জীবনবোধের মাধ্যমে নিজের দেশের জন্য নিজেকে আত্মসমর্পণ করতে হয়, নিজের দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়। আজকে তার একটি কথা, পানি লাগবে কারো, এই একটি কথার মাধ্যমে আমরা আজকে প্রতিটি পানির বোতলের ভেতরে পাই পানি এবং সেই বোতলে লেগে থাকে জীবনবোধের শিক্ষা। আমরা বিশ্বাস করি মীর মুগ্ধর মতো যে সন্তান তারা বাংলাদেশে বারবার জন্ম নেয়, কিন্তু আপনাকে যদি আরো একবার মনে করিয়ে দেই, 15 জুলাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগ নামক যে গুন্ডা আমাদের ভাই আমাদের বোনের গায়ে হাত তুলেছিল, তারাও কিন্তু দেশের অন্যতম শিক্ষার্থী ছিল। তাদেরকে দেশের অন্যতম সেরা
তাদেরকে অন্যতম সেরা উপার্জন, তাদেরকে অন্যতম সেরা সম্পদ হিসেবে আপনি বিবেচনা করতেন, অথচ তারা নিরস্ত্র সেই বোনদের গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভাবেনি। আমরা বিশ্বাস করি যে এই বৈশ্বিক বাস্তবতা আজকের অন্যতম একটি সমস্যা, কিন্তু আপনি যখন মূল কারণ হিসেবে কোনো কিছুকে আপনি যখন আখ্যায়িত করবেন, আপনি যখন মূল কারণ হিসেবে কোনো কিছুকে আপনি যখন চিহ্নিত করবেন, তখন অবশ্যই প্রত্যেকটি সমস্যার মূলে যে আপনাকে চিন্তা করতে হবে কেন আসলে এই সমস্যাগুলো হচ্ছে। তারা যখন বলে দুর্নীতি হচ্ছে, তারা যখন বলে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, তখন আমি তাদেরকে প্রশ্ন শুনতে চাই, যারা আজকে আপনাকে এই বাস্তবতার মধ্যে ঠেলে দিয়েছে, যারা আজকে দুর্নীতির মাধ্যমে নিজের আত্মকেন্দ্রিকতার জন্য আপনাকে এই আর্থিক অবস্থায় ঠেলে দিয়েছে, তাদের অবশ্যই জীবনবোধের অভাব ছিল। আমরা মনে করি জীবনবোধের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ এই প্রতিটি অভাবে, প্রতিটি প্রভাবের কারণে আজকে আগামী তরুণ সমাজের কাছে আজকে আপনারা জবাব দিতে পারবেন না। আমরা বিশ্বাস করি বিজ্ঞ সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আজকে আপনি এবং আপনার প্রজন্মের যারা আছেন তারাও আজকে আরো একবার চিন্তা করে ভাববেন যে আপনারা কি আদৌ আমাদের কাছে জবাবদিহিতা করতে পারবেন কিনা, আপনারা আমাদের জন্য আদতে কি রেখে গিয়েছেন, আপনাদেরও জীবনবোধ আদৌ কি ছিল কিনা। ধন্যবাদ বিজ্ঞ সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সকলকে ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাবো আজকের নির্ধারিত বিষয়ের বিপক্ষে বক্তব্য প্রদান করার জন্য আনন্দমোহন কলেজ ময়মনসিংহের তৃতীয় বক্তা মোহাম্মদ সাজিদ মাহমুদ শীর্ষকে। ধন্যবাদ মাননীয় সভাপতি সুযোগ প্রদান করার জন্য। আজকে প্রতিপক্ষ দল বলছে জীবনবোধের অভাবের কারণে আমাদের দেশের দুর্নীতির করাল ছায়া আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, ডেনমার্ক কিংবা সুইডেনের মতো প্রথম বিশ্বের কান্ট্রিগুলোতে কেন আমরা দুর্নীতি তুলনামূলক কম দেখতে পাই, এবং আমাদের দেশে কেন আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যেটি বলে গেলেন একজন মন্ত্রী 350টিরও বেশি বাড়ি বিদেশে তৈরি করেছেন, কেন আমাদের দেশে এইটা দেখা যাচ্ছে? উত্তর খুঁজতে গেলে দেখা যাবে ওই দেশগুলো যেখানে প্রথম বিশ্বের কান্ট্রি, আমরা সেখানে একটি তৃতীয় বিশ্বের দেশ। এবং আমাদের দেশে সেই রাজনৈতিক বাস্তবতা, আমাদের বৈশ্বিক বাস্তবতা বলে দিচ্ছে আমাদের সেই রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো নেই এই সকল দুর্নীতি যারা করছে তাদেরকে বন্ধ করার জন্য। আর এই কারণে আমাদের দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। আর এটাই প্রমাণ করে বাস্তবতা, অর্থাৎ বৈশ্বিক বাস্তবতাই আগামী প্রজন্মের জন্য মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, গোটা বিশ্ব আজ এক উত্তাল সমুদ্রের মধ্যে ভাসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি হিউভেল নোয়া হ্যারারির মতো একজন লেখক বলেন, উই আর প্রবাবলি দ্য লাস্ট জেনারেশন অফ হোমোসেপিয়ান্স। ঠিক একই বাস্তবতায় আমরা দেখতে পাই যুদ্ধ কখনো মানবতার করে নিঃশব্দ ধ্বংস, আবার কখনো তুমুল শরণার্থী স্রোত। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাচ্ছি আজকে একটি ছোট্ট শিশু কিছু বুঝে ওঠার আগেই তার মুখে এসে পড়ছে বোমার আঘাত, ছিন্ন বিচ্ছিন্ন হাত পা। এমন করুণ দৃশ্য এবং একটি বোমারু বিমানের কাছে বিশ্ব মানবতার এমন নিভৃত পরাজয়ে যখন আজকে হিমালয় থেকে আল্পস পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় অশ্রুবাষ্পে ভরে ওঠে, ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এবং আমার দল বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজকে আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিয়ানমার এবং থাইল্যান্ড বা কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ, কিংবা আজকে যুগ যুগ ধরে চলে আসা সুদানের গৃহযুদ্ধ, যে যুদ্ধের কথাই বলি না কেন আজকে ইউনিসেফ বলছে সামগ্রিকভাবে এ সকল যুদ্ধের কারণে বিশ্বের প্রায় 45 কোটি শিশু চরম অস্তিত্বের সংকটের মুখোমুখি হচ্ছে। আজকে যেখানে আপনারা আত্মহত্যার কথা বলছেন, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি গাজার একটি শিশু যে তার মৃত্যুর পর যাতে তার লাশ শনাক্ত হতে পারে সেই জন্য পার্মানেন্ট মার্কার দিয়ে নিজের পিঠে নিজের নাম লিখে রাখে। যে শিশু বা কিশোরের ঘুম ভাঙে বোমার শব্দে, যে নিজের মৃত পিতা বা তার লাশ দেখে বড় হয়, সেই শিশুকে যদি আপনি আজকে এসে বলেন যে তুমি জীবনের মানে বুঝো না, তোমার জীবন বোঝ নেই, তবে তা কেবল অবিচার হবে না, তা হবে নিষ্ঠুর বাস্তবতা। আর ঠিক এটাই প্রমাণ করে বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজকে navaltechnology.com এর তথ্য মতে একটি সাবমেরিনের নির্মাণ ব্যয় 1 থেকে 3 বিলিয়ন ডলার, যেই অর্থ দিয়ে 15 কোটি দরিদ্র শিশুর জন্য টেকসই শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করা যেত, যেই অর্থ দিয়ে প্রায় 10 কোটি শিশুর প্রাথমিক চিকিৎসা এবং টিকা প্রদান করা যেত, এবং যে অর্থ দিয়ে 25 কোটি অনাহারে থাকা শিশুর জন্য 1 বছরের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যেত। কিন্তু আজকে বৈশ্বিক বাস্তবতা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, রাষ্ট্রগুলো টিকে থাকার জন্য, নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য আজকে অস্ত্র প্রতিযোগিতা নামতে বাধ্য হচ্ছে এবং এই সকল সাবমেরিন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র কিনতে বাধ্য হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে পৃথিবীর বুকে ঘুমন্ত শিকারীর মতো প্রায় 12,241টি পারমাণবিক বোমার কয়েকটিও যদি কিছু সময়ের জন্য সক্রিয় হয়ে ওঠে, তবে
তা নিঃসন্দেহে মানব সভ্যতার অস্তিত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। আর এমন বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়েই আমি এবং আমার দল বলছি, বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ? আজকে বিতর্কের শুরুতে আমি ইউভাল নোয়া হ্যারারির যে উদ্বেগের কথাটি বলেছিলাম, সেটি ছিল না কোনো বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে, সেটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে। যেই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে বা সুদূর ভবিষ্যতে মানব জাতির অস্তিত্ব বিলীন করে দিবে কি দিবে না, আমি সেই তর্কে বা বিতর্কে যেতে চাচ্ছি না। কিন্তু বাস্তবতা বলছে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বর্তমান বিশ্বের 89 মিলিয়ন চাকরির ক্ষেত্র হারিয়ে যাচ্ছে এবং এর জায়গায় মাত্র 61 মিলিয়ন চাকরির নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে জায়গায় লোক সংখ্যা আগের চেয়েও কম সংখ্যক প্রয়োজন। এমন বাস্তবতায় দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অসুস্থ চাকরির প্রতিযোগিতার জন্য বাবা মা সন্তানদের জীবনবোধী গড়ে তুলতে দিচ্ছেন না, সেইখানে ভবিষ্যতে আগামী প্রজন্ম কেমন এক অসুস্থ চাকরির প্রতিযোগিতায় নেমে এক অসম শারীরিক, মানসিক এবং আর্থিক সংকটের সম্মুখীন হবে তা আশা করি ইতোমধ্যে প্রতিপক্ষ দলের বোধগম্য হয়েছে। আর ঠিক তাই আমরা বলছি, জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে। আমি এখন আমন্ত্রণ জানাবো পক্ষ দলের যুক্তি খণ্ডন করার জন্য মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মিরপুরের বক্তা মোহাম্মদ মুশফিকুর রহমানকে। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। আজকে যখন তারা আমাকে বৈশ্বিক বাস্তবতার একটি বড় চিত্র আমাকে প্রদর্শন করে যাওয়ার চেষ্টা করলেন, তখন তাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে আর্থিকভাবে, সামরিকভাবে এবং প্রত্যেকটি অবস্থার দিক দিয়ে 1 নম্বরে রয়েছে বিশ্বে আপনার যুক্তরাষ্ট্র। আজকে যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গায় যারা প্রতিনিয়ত আমাদের সামনে ডেমোক্রেসির একটি বাদ্যযন্ত্র বাজিয়ে থাকে, তাদের মতো এরকম একটি উন্নত দেশে থেকে আমি আসলে জানি না কেন কোমলমতি শিক্ষার্থী যাদেরকে বলা হয়, সেই শিক্ষার্থীরা যখন প্যালেস্টাইন কিংবা গাজার পক্ষে তারা যখন সুর তোলে, তখন কেন তাদের এই উচ্চারণ, তাদের এই কথা চেপে ধরা হয়, তাদের গলা তখন কেন চেপে ধরা হয়, আমি এখনো বিপক্ষ দলের কাছ থেকে কোনো উত্তর পাইনি। আজকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের অন্যতম নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রেয়ার রুম যখন ভাঙচুর করা হয় শুধুমাত্র সেখানে ফিলিস্তিন নিয়ে কথা বলার জন্য, তখন আসলে আমার সত্যি আশঙ্কা জাগে, আদৌ কি বৈশ্বিক বাস্তবতা মূল সমস্যা হতে পারে, নাকি এই জীবনবোধের অভাবই আজকে তরুণ সমাজ থেকে শুরু করে আজকে আপনাদের বর্তমান প্রজন্মের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরবর্তী প্রজন্মকে সংকটের মুখে ফেলে দেয়। আজকে যখন শুরুতেই তারা এসে আমাদেরকে বলার চেষ্টা করে আজকে কেন আসলে প্রথম বিশ্বের দেশগুলোতে এই ধরনের সমস্যা তারা দেখতে পারে না, আমার মনে হয় না যে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিংবা এই ধরনের রিলস দেখা থেকে তাদের কোনো ফুরসত মেলে। আমার মনে হয় না তাদের এমন ফুরসত মিললে তারা হয়তো বা খুলে দেখতো বাংলাদেশ প্রতিদিন কিংবা প্রথম আলোর মতো কিছু পত্রিকা, যেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কিভাবে ভারতে আপনার বাংলা ভাষাভাষীদের, মুসলিমদেরকে বিতাড়িত করা হচ্ছে বাংলাদেশি বলে, কিভাবে আমেরিকার মতো উন্নত রাষ্ট্র যেখানে কোনো বৈশ্বিক বাস্তবতা কাজই করে না, সেখানে কিভাবে চেপে ধরা হচ্ছে মানুষের গলা। তারা আজকে বলার চেষ্টা করে গাজার পরিস্থিতি আজ এমন কেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি গাজার পরিস্থিতি আর আজ এমন, এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে আপনার যাদেরকে আমরা কূটনীতিবিদ মনে করি, যাদেরকে আমরা বিশ্বের রক্ষক মনে করি, তারা আজকে সবকিছু দেখেও যেন না দেখার ভান করে। তারা যেন আজকে দেখে যে আমার ভাইয়ের উপর কিভাবে বোমা হামলা করা হচ্ছে, তারপরেও তাদের কাছে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের একটি কৌশল। অথচ যখন হামাস 7ই অক্টোবর 7ই নভেম্বর যখন যুদ্ধক্ষেত্রে আক্রমণ করে, তখন সেটি হয়ে ওঠে তাদের কাছে হোয়াট আ শেম। বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা আজকে আমাকে বলে আজকে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিভাবে আমাদের চাকরি হ্রাস করছে। তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি জীবনবোধে জীবনের অর্থ বুঝতে পারবেন, তখন অবশ্যই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। তখন আপনি জানেন 10 বছর পর কিংবা 20 বছর পর আপনার এই বিশ্বে যদি বেঁচে থাকতে হয় তাহলে কি করতে হবে। যেই মুহূর্তে আপনার কাছে জীবনবোধের চিত্রটা অত্যন্ত পরিষ্কার হবে, সেই মুহূর্তে আপনার এআই কেন, আমার মনে হয় না পৃথিবীর অন্য যে কোনো শক্তি আপনার চাকরিকে রিপ্লেস করতে পারবে। তারা আজকে বলে যায় আজকে আমরা শুরুতে আপনাকে দেখিয়ে যাই কিভাবে মূল্যবোধের অবক্ষয়, আত্মকেন্দ্রিকতা, প্রযুক্তির আসক্তি এবং পরিবার বিচ্ছিন্নতা। আজকে যখন বড় বড় বিশ্বে বাবা মার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তখনও আমার এই বৈশ্বিক বাস্তবতার প্রতি বড়ই প্রশ্ন থেকে যায়। তাই আজকে আমরা প্রত্যেকটি বক্তা বিশ্বাস করি এবং আমাদের দলীয়ভাবে আমরা বিশ্বাস করি যে আজকে জীবনবোধের অভাবেই আজকে পরবর্তী প্রজন্মের মূল সংকট। ধন্যবাদ বিজ্ঞ সভাপতি এবং উপস্থিত সকলকে। ধন্যবাদ। আমি এখন
যুক্তি খণ্ডন করার জন্য আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল আনন্দমোহন কলেজ ময়মনসিংহের বক্তা সাজিদ মাহমুদ শিষ্যকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে পুনরায় আমাকে সুযোগ প্রদান করার জন্য। আজকে প্রতিপক্ষ দল জীবনবোধ নিয়ে বলেছেন, কিন্তু জীবনবোধের আপেক্ষিকতার বিষয়টি তারা একবারও সম্পূর্ণরূপে দেখিয়ে যেতে পারেননি। আজকে আপনারা হামাসের বিষয়টা বললেন, গাজা প্রসঙ্গের কথা বললেন। এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমার আপনার কাছে গাজার উপর যে সহিংসতা, বিশ্ব মানবতার এক নির্মম লঙ্ঘন এবং মানবাধিকারের চরম বিপর্যয়, সেখানে পশ্চিমা বিশ্ব এই গাজার উপর সহিংসতাকে বলছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জীবনবোধ। তাহলে আজকে কোন জীবনবোধকে আপনারা জীবনবোধ বোঝাচ্ছেন, তার কোনো সঠিক ব্যাখ্যা আজকে প্রতিপক্ষ দল দিয়ে যেতে পারেননি। আজকে তারা বারবারই সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বললেন, কিন্তু এটা দেখলেন না যে আমার দলের প্রথম দুই বক্তা দেখালেন যে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সৃষ্টি হয়েছিল কর্পোরেট বাণিজ্যের শিকার হয়ে, এবং এটা কর্পোরেট বাণিজ্যের শিকার হয়ে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে তরুণ প্রজন্মকে তাদের জীবনবোধের কাছ থেকে টেনে এনে তাদেরকে এই স্ক্রিনের মধ্যে আসক্ত সৃষ্টি করা হয়, এবং এটার কারণে আমাদের আগামী প্রজন্মের জীবনবোধ সৃষ্টি হচ্ছে না। আজকে বৈশ্বিক বাস্তবতা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেই জায়গায় আমরা চাইলেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে বন্ধ করতে পারি না। বাংলাদেশ সরকার চাইলেই ফেসবুককে বন্ধ করতে পারছে না। এমন বাস্তবতায় দাঁড়িয়েই আমরা বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজকে প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা খুবই হাস্যকর একটা প্রশ্ন করেছিলেন যে শেষ কবে আমি কাউকে একটি সুন্দর প্রাকৃতিক জায়গায় গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখেছি। আমি কাউকে দেখিনি। আমি আজকে যখন আমি ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলাম, তখন বৃষ্টিস্নাত পরিবেশে গাড়ি দিয়ে আসার সময় সুন্দর বৃষ্টিস্নাত পরিবেশটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আজকে তারা বলে গেলেন আবরার ফাহাদ হত্যার কথা। এখন প্রশ্ন হলো, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের জীবনবোধ ছিল না? হ্যাঁ, আমরা বলছি তাদের জীবনবোধ ছিল না। এখন আপনি গিয়ে দেখেন তাদের বাবা মা তাদের জীবনবোধ কেন গড়ে তুলতে পারছিল না, তাদের সমাজ কেন তাদের জীবনবোধ গড়ে তুলতে পারছিল না, কেন বর্তমান পরিস্থিতিতে চাকরির বাজার এতটা ভয়াবহ হয়ে গিয়েছে যেই জায়গায় বাবা মার কাছে তার সন্তান ভবিষ্যতে কি খেয়ে পড়ে বাঁচবে তা মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। তার সন্তানের এই চিন্তা চেতনায় যখন, এই ভবিষ্যৎ উদ্বেগই যখন তার কাছে মুখ্য হয়ে পড়ছে, ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কখনোই তার বাবা মাকে তার নৈতিকতা শেখানোর জন্য দায়ী করতে পারি না। আর ঠিক এই বাস্তবতায়, এই বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মকে জীবনবোধ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আজকে আমরা বিতর্ক জুড়ে বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছি, আপনারা যে জীবনবোধের কথা বলছেন তার নির্ধারিত হয় বা তা নির্ণয় করা হয় বাস্তবতার নিরিখে। আর যেহেতু বাস্তবতায় নির্ধারণ করে একজন মানুষের জীবনবোধ কেমন হবে, এবং এই আপেক্ষিক বিষয়টা কখনোই আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হতে পারে না, বরং এই বায়বীয় মাধ্যমের পরিবর্তে বাস্তবতা যা আপনাদের জীবনবোধ নির্ধারণ করে, সেই বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে জীবনবোধ, এবং এখন জীবনবোধ অত্যন্ত জটিল একটা প্রত্যয়, এবং বলতে গেলে আসলে মানে আমরা সহজেই বুঝতে পারি জীবনবোধ, আর অ্যাট দ্য সেম টাইম আসলে যে সময় বোঝার চেষ্টা করি, এটা নিয়ে আলোচনা করি, তখন আমরা কিছু জটিলতার মধ্যে পড়ি। এবং এই জটিলতা আসলে আমরাই কি পড়ছি শুধু তাই না, গত 2500 বছরের যদি আমরা চিন্তার ইতিহাস দেখি, প্রায় সময় দেখবো বুঝতে পারছেন দর্শন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জুড়েই আছে বুঝতে পারছেন জীবনবোধ নিয়ে। এখন জীবনবোধের কিছু প্রশ্ন আছে, যেমন মনে করুন আমি কে, দেখলাম একজন বক্তা এই বিষয়টা উত্থাপন করেছে নাকি, এই প্রশ্নের হয়তোবা সঠিক উত্তর আমরা হয়তোবা খুঁজে পাবো না এবং পাওয়া সম্ভব না, কারণ এটা অনেকটা অধিবিদ্যক প্রশ্ন। কিন্তু আমরা আজকাল জানি সেটা হচ্ছে অনেক চিন্তকরাই যে কাজটা করে থাকেন, সেটা হচ্ছে যে জীবনবোধকে কতগুলা মূল্যবোধে ট্রান্সফার করেন, যেই মূল্যবোধের আলোকে আসলে দেখতে চান। সেই জায়গা থেকে দেখলে আমরা হয়তো সহজেই বুঝতে পারি জীবনবোধ অনেকটাই কাজ করে আসলে কী হিসাবে, একটা প্রদীপ হিসাবে, অথবা দিক নির্দেশনা হিসাবে, অথবা আমাদের জীবন, সেটা হতে পারে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রিক জীবন, তাকে অর্থপূর্ণ করে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অন্যদিকে আমাদের যে বৈশ্বিক বাস্তবতা, এই বৈশ্বিক বাস্তবতাকে কিন্তু উপেক্ষা করার কোনো উপায় নাই, এবং এই বাস্তবতাকে অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। ফলে আমরা সহজেই বুঝতে পারি সেটা হচ্ছে কি, যে জীবনবোধের আলোকেই আসলে অনেকটা আমাদেরকে কি করতে পারে, যে এই যে বৈশ্বিক যে সমস্যাগুলো, এটাকে সমাধান করার অনেকটা বুঝতে পেরেছেন যে দিক নির্দেশনা প্রদান করে। ফলে আমরা আসলে এই জীবনবোধ এবং যে বৈশ্বিক বাস্তবতাকে পরস্পর দ্বন্দ্বমূলক জায়গা থেকে না দেখে, বরং দেখা উচিত এক ধরনের সমন্বয়ী জায়গা থেকে আর কি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025, আজকের বিষয় জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে।
ইতিমধ্যে শ্রদ্ধেয় বিচারকদের কাছ থেকে আমরা ফলাফল পেয়ে গেছি। বিজয়ী দল আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আজকে আমরা দুজন শ্রেষ্ঠ বিতার্কিক পেয়েছি। প্রথম শ্রেষ্ঠ বিতার্কিকের নাম মোহাম্মদ আজহাব ইফতেদার, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। দ্বিতীয় শ্রেষ্ঠ বিতার্কিক জেবিন নুসরাত নিকিতা, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক ও স্কুল ও কলেজ, মিরপুর। জয়ী দলের ব্যালট 3টি, বিজিত দলের ব্যালট 0। আমি জয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে পরাজিত হয়েছেন তাদের মন খারাপ করার কোনো বিষয় নয়, ভবিষ্যতে তাদের জন্য শুভকামনা রইল। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্কের অনুষ্ঠান সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।